চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘণ্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভি তুষার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘণ্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনো আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে, অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তার এই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘণ্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই। ঘণ্টার শব্দ ভেসে আসে, আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই। এভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘণ্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন, তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘণ্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘণ্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছুই দেখা গেল না। আরো একটু জোরে হাঁটা শুরু করলেন তিনি। এবার মনে হলো শব্দটা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। থেমে গেলেন তিনি। কি হচ্ছে আর এখন ঠিক কি করা উচিত কিছু যেন মাথায় কাজ করছে না তার। হঠাৎ মনে হলো ঘণ্টার শব্দটা সামনে থেকে ধেয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে যেন জোরালো হয়ে উঠছে শব্দটা। শব্দটা যত কাছে আসছে তত একটা ছোট অবয়ব যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে তার দিকে। একটু পরেই তিনি দেখলেন বামন আকৃতির মানুষ একটা ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে তার দিকে। লোকটি খুব বেশি হলে 3 ফুট লম্বা হবে। তার পরনে সাদা ধপধপে ধুতি, আর গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। বামনটি ঘণ্টা বাজাতে বাজাতে পাশ কাটিয়ে চলে যায় অনিলের বাবার। তিনি কিছুটা অবাক হয়ে যান। এত রাতে এই লোক কোথা থেকে আসলো, আর এই ফাঁকা মাঠে এই অন্ধকারেই বা সে ঘণ্টা বাজিয়ে কি করে? এসব ভাবতে ভাবতে তিনি আবার হাঁটা দিলেন বাড়ির পথে। কিছু দূর আসতেই আবার সেই ঘণ্টার শব্দ। এবার ভেসে আসছে পেছন থেকে। আবার আগের মতো পেছন থেকে আস্তে আস্তে জোরে শব্দটা ভেসে আসছে কাছে। হঠাৎ পাশ কাটিয়ে পেছন থেকে সামনে এগিয়ে গেল সেই বামন। তিনি আরো জোরে হাঁটা দিলেন, কিন্তু এই বামনের সাথে তার কোনো মতেই তিনি হেঁটে পেরে উঠছিলেন না। এবার একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটা শুরু করলো বামন। আর তিনি লাইট মারলেন বামনের দিকে বিরক্ত হয়ে, আর জোরে ডাক দিয়ে বললেন, এই তুমি কে বলো তো? এই রাতের বেলা আমার সাথে এমন করছো কেন? বামনটি থেমে গেল। এটা দেখে অনিলের বাবাও থেমে গেলেন।
বামুনটি পেছনে ফিরে কিছুটা এগিয়ে আসলেন তার দিকে। এরপরে মুখটা গম্ভীর করে বললেন, সাবধানে থাকিস তোরা সবাই। অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড় শক্তি। তোরা কি পারবি এই শক্তির মোকাবেলা করতে? ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে। বলেই পিছনে ফিরে অন্ধকারে হেঁটে মিলিয়ে গেল বামনটি। অনিলের বাবা কিছুই বুঝতে পারল না কি হলো বা কি বলে গেল। তিনি মনে করলেন অনেকদিন গ্রামে নেই, তাই হয়তো নতুন কোনো পাগল এসেছে গ্রামে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। অনেক পথ হেঁটে এসেছেন, শরীর বড্ড ক্লান্ত। ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসছে বারবার। যা কিছু হয়েছে বাড়িতে কাল সকালে কথা বলা যাবে। ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা মৃদু শব্দে ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছে টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। উঠে বসলেন তিনি। এর মাঝেই সেই পরিচিত ঘণ্টার শব্দ। বেশ বিরক্ত হয়ে যান। শব্দটা আস্তে ধীরে আবার আগের মতো কাছে এগিয়ে আসছে। শব্দটা এখন যেন অনেক বেশি তীব্র, আগের মতো এতটা মৃদু না। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অনিলের মা উঠে বসলেন পাশে। অনিলের মা বললেন, হয়েছে, এই শব্দটা শুনতেছেন? এই সমস্যা বাড়ির। এই থেকেই যেন এত কিছুর শুরু হয়েছে। রাতে বাড়ি আসার সময়ের সেই অদ্ভুত ব্যাপারটা অনিলের বাবা বললেন। দুজনের কেউ কিছু বুঝতে পারল না। সারা রাত আর ঘুম হল না। তার মনে হচ্ছে অনিলের ঘর থেকে ঘন্টা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। সকালে ওঠার পরে অনিলের ঘরের সামনে গেল তার বাবা। অনিলকে ডেকে বলল, কি হয়েছে তোমার? সারা রাত ধরে এই যে ঘন্টা বাজালে, এতে ঘুমানো তো দায় হয়ে গেছে। অনিল তখন সব ঘটনা খুলে বলে তার বাবাকে। তবে লাশ চুরির কথাটা না বলে সে মাছ ধরতে যে ঘন্টাটা পায় নদীর পাড়ে এটা জানায়। তার বাবা সব শুনে তারা দুজনে মিলে খোঁজ করতে থাকে এমন একজনকে যে পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে। বেশ কদিন খোঁজা হলো এমন লোক, আর তার মাঝেও তাদের বাড়িতে এই অত্যাচার চলমান। এর মাঝে হঠাৎ 5 দিন পরে এমন এক লোকের খোঁজ পায় তারা, যে এই সব কাজ করে থাকে। দুজনে মিলে ঠিক করলো আজই বিকেলে এই ঘন্টা সাথে করে নিয়ে যাবে সেই লোকের কাছে। যে করেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। বিকেলে দুজন রেডি হয়ে চলে গেল সেই লোকের কাছে। অনিলের কাছে হাতে সেই ঘন্টার ব্যাগ। লোকটার কাছে যাওয়ার পরে ঘন্টার ব্যাগটা দিয়ে এর সমস্যার কথা খুলে বলল অনিল। লোকটি তাদের আশ্বস্ত করল এই সমস্যা ঠিক করে দেবেন তিনি। তারপরে তিনি ঘন্টাটা নিজের কাছে রেখে দিলেন আর বললেন, আমি খবর দিলে আসবেন। বাড়ি এসে অনিলের বাবা আবার কাজে চলে যায়। বেশ শান্তিতে আছে তারা, আর কোনো সমস্যা নেই। হাঁপ ছেড়ে বেঁচেছে অনিল। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে বুক থেকে। এর প্রায় 10 দিন আর কোনো সমস্যা হলো না। সবকিছু স্বাভাবিক। অনিল বাবা আবার আসছেন একদিন আগে বাড়িতে। অনিল আর তার বাবা উঠোনে বসে গল্প করছে সকালবেলা। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লোক আসছে তাদের দিকে। সেই লোক কাছে এসে বলল, আপনারা যাকে ঘন্টা দিয়ে এসেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনাদের যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছেন, আর সম্ভব হলে এখনই আমার সাথে যেতে বলেছেন আপনাদের। অনিল আর তার বাবা রেডি হয়ে লোকের সাথে চলে যায়। লোকটি তাদের নিয়ে সোজা চলে গেলেন একটা হাসপাতালের দিকে। তারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এদিকে কেন? লোকটি তাদের বলল, আপনারা আসেন, আমি কিছু জানি না, তিনি আপনাদের সব বলবেন। অনিল আর তার বাবা যেয়ে দেখলেন একটি বেডে ডান হাত আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে সেই কবিরাজ। অনিল আর তার বাবাকে দেখে কেঁদে ফেললেন সেই লোক। অনিল এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা হয়েছে কি করে? লোকটির চোখ ছলছল করে উঠল। কান্না জড়ানো কণ্ঠে অনিলের দিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটা নেই, ও কেড়ে নিয়েছে আমার ছেলেকে। বলেই কেঁদে উঠল লোকটি। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে লোকটি বলতে শুরু করল,
তোমরা যখন আমাকে ঘন্টা দিয়ে গেলে, তারপরে থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। আমি জীবনে অনেক সমস্যা ঠিক করেছি, তাই এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না। আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন, কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে। আস্তে আস্তে তা এত বেশি তীব্র হয়ে উঠল যে ঘুমানো দায় হয়ে গেল। পরদিন আমি ঘন্টাটা নিয়ে বসি খোঁজ করার জন্য। সেদিন কিছু জানতে পারিনি, আর ঘন্টাটা রেখে রাতে শুয়ে পড়ি। সেদিন রাতে খেয়াল করি আমার টিনের চালের ওপর দিয়ে কেউ এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে। আমি উঠে বসলাম, তবে আজ ঘন্টার শব্দটা কেমন যেন একদিক থেকে ভেসে আসছে, চারপাশে ঘুরছে না। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। আমি লাইট হাতে বের হয়ে পড়লাম। তখন মনে হলো শব্দটা আমার ছেলের ঘর থেকে আসছে। আমার বউ সহ আমি ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি দরজা ভেতর থেকে দেয়া। আমরা এত ডাকাডাকি করি, ছেলে কোনো উত্তর দেয় না। রুম থেকে একভাবে সেই ঘন্টার শব্দ হয়েই আসছে তো হয়েই আসছে, কোনো নিস্তার নেই। আমরা দরজার খিল ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার ছেলে ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে, আর ঘন্টা বাজিয়ে যাচ্ছে এক মনে। আমরা যেভাবে ঢুকলাম বা তার সামনে দাঁড়িয়ে আছি, এটাতে তার বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। ওর মা ওকে ধাক্কা দিল, তাও কথা বলে না, একভাবে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এদিকে দেখি ঘন্টা দিয়ে হাত কেটে রক্ত বের হয়ে যাচ্ছে তার, তাও সে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আমি কিছু পানি এনে দোয়া পড়ে তার গায়ে ছিটিয়ে দিতেই সে স্বাভাবিক হয়ে গেল, আর জানতে চাইল এত রাতে আমরা তার রুমে কেন, আর তার হাতে এটা কি, তার হাত কেটে গেল কি করে। আমি এত প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বললাম, কিছু হয়নি, তুমি ঘুমাও। রাতে আর কোনো সমস্যা হয়নি। রাতে আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আগে অনেক কাজ করেছি, কিন্তু আমার পরিবারের ওপরে তো এমন কোনো সমস্যা নেমে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই আমি ছেলেকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। একদিন পরে রাতে আমি আবার ঘন্টা নিয়ে বসলাম। আমার পরিচিত এক জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম, যা অনেক অস্পষ্ট। শুধু সে এটুকু জানালো, এটা অনেক শক্তিশালী একটি জিনের শক্তির উৎস, আর সেই জিনের রয়েছে অসংখ্য শক্তিশালী জিন বাহিনী। তারা তাকে ওস্তাদ বলে মানে, আর এর বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। এই ঘন্টার ফিরে আসা উচিত হয়নি। ঘন্টা ফিরে এসেছে আবার। এসব শুনে আমিও কিছুই বুঝতে পারলাম না যে সে কি বলছে। অনেক চিন্তায় পড়ে গেলাম ব্যাপারগুলো নিয়ে। এরপরে আমি ভাবছি কি করা যায় এখন। এর মাঝেই মাঝরাতে বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। আমি বাইরে যেতেই সে বলল, তোর ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি যা ওর কাছে, না হলে ওকে বাঁচাতে পারবি না। ঘন্টা ওকে নিয়ে যাবে, শেষ করে ফেলবে ওকে, বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 10 কিলোমিটারের পথ। এর মাঝে আবার নদীও পার হতে হবে। এই মাঝরাতে আমি কোনো যানবাহন বা নৌকা পাবো কিনা জানি না, কিন্তু আমি তবুও সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে আমি ফসলি জমি আর মাঠের মাঝে দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর শিরশির করে বাতাস এসে লাগছে আমার মুখে। চারপাশে ঘন কালো অন্ধকারে ঘেরা। এর মাঝেই যেন সেই ঘন্টার শব্দটা আমি মৃদু শুনতে পাচ্ছিলাম আমার চারপাশে। এটা একটা বৃত্তাকারে আমার চারপাশে ঘুরছিল। আমি চারপাশে লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমনভাবেই আমি নদীর চারপাশে পৌঁছে গেলাম। চারপাশে শুনশান নীরবতা, নদীর পানির শব্দ ছাড়া আর কিছু নেই। নদীর ঘাটে নামলাম, দেখি 2টা নৌকা বাঁধা আছে। পাশেই একটা খড় দিয়ে বানানো ডেরা ঘর। সেদিকে তাকিয়ে আমি জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে নদীর পাড়ে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে? থাকলে আমাকে নদীটা পার করে দিন। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, এবারও কোনো উত্তর নেই। ভাবলাম কেউ হয়তো নেই, তাই আমি একটা নৌকার বাঁধন খুলে উঠে পড়লাম। সকালে এসে তাদের বুঝিয়ে দিয়ে বলবো এই আশায়। আমি তেমন ভালো নৌকা চালাতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে। একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। আমি যখন মাঝ নদীতে, তখন হঠাৎ দেখি নৌকার সামনের মাথায় কিছু একটা বসে আছে। আমি লাইটটা জেলে নৌকার পাটাতনের ওপরে রেখে দিয়েছিলাম, আর সেই আলোতেই দেখি সেখানে বামন আকৃতির সাদা ধুতি পরা একটা লোক বসে আছে। তার হাতে একটা ঘণ্টা,
গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। আমি তখন নৌকা নিয়ে মাঝ নদীতে। সে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ছেলে হয়তো আর এই দুনিয়াতে নেই। ঘন্টা হয়তো তাকে মেরে ফেলেছে। আমি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বললাম, কে তুমি? উত্তর দিল, আমি সাদা ঘন্টা। আমি তোমাকে সাবধান করতে এসেছি। এই ঘন্টা শুধু মৃত্যুই নিয়ে যায়। এটা বলেই লোকটা যেন আমার সামনে থেকে হারিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে ওপারে পৌঁছে গেছি। নৌকাটা গাছের সাথে বেঁধে তাড়াতাড়ি হাঁটা দেয় সেই বাড়ির দিকে। আমি যখন পৌঁছালাম দেখি বাড়িতে অনেক কোলাহল, অনেক লোকজন এসে গেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতরে। দেখি মেঝেতে পড়ে আছে আমার ছেলে, গায়ে অসংখ্য আঁচড়ের দাগ, শরীর থেকে তখন রক্ত পড়ছে। আমি ওকে সাবধানে রাখার জন্য এই বাড়িতে পাঠিয়ে দেই, আর এখানে ওর অবস্থা করেছে যা দেখে প্রচুর রাগ হয় আমার। আমার ছেলেটার কি দোষ করেছে? তার কেনই অবস্থা হবে? আমি পরদিন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যাই, আর আমার ছেলের এই অবস্থা করার জন্য প্রতিশোধ নিতে চাই। তাই গতদিন রাতে আমি একা একা রুমে বসে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি, যে করেই হোক আমি একে শেষ করে ছাড়ব। যখন আমি আমার কাজ শুরু করি তখন বাইরে প্রচুর পরিমাণে ঘন্টার শব্দ আসতে থাকে। আমি বেশ বিরক্ত হয়ে যাই। এর মাঝেই শুরু হলো ঝোড়ো বাতাস। মনে হলো সবকিছু তোলপাড় করে নিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যায়, প্রচুর বাতাস ঢুকতে থাকে রুমে। আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছিল চারপাশে। হঠাৎ কিছু একটা বাতাসের বেগ রুমে ঢুকে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাকে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আমার ছোট্ট গোছানো পরিবারটা কেমন তছনছ হয়ে গেল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এই অভিশপ্ত ঘন্টা থেকে দূরে থাকতে চাই। তোমরা এটা নিয়ে যাও। আমি আমি একটা লোকের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে যাও। তিনি হয়তো কিছু করতে পারবে। তার বউ ঘন্টার ব্যাগটা এগিয়ে দিল অনিলের দিকে। অনিল আর তার বাবা হাসপাতাল থেকে বের হচ্ছে আর চিন্তা করছে এখন তারা কি করবে। এই ঘন্টা থেকে কি কোনোই নিস্তার নেই? ঘন্টার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসলো অনিল আর তার বাবা। দুজনের মুখেই চিন্তার ছাপ। এই ঘন্টা থেকে কি আসলেই তাদের নিস্তার নেই? দুদিন পরে হুজুরের দেয়া ঠিকানায় তারা যায়, তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে। এবার অনিল তার বাবা আর অনিলের এক চাচাতো ভাইকে সাথে নেয় সে। যেহেতু বেশ ভালোই দূরের পথ আর নৌকা যোগে যেতে হয় সেখানে, তাই তিনজন চলে যায় তারা। ঠিকানায় গিয়ে দেখে তিনি বেশ বড় মাপের কবিরাজ। অনেক লোক বসে আছে, তাদেরও সিরিয়াল দিতে হলো। তারা পৌঁছালো দুপুরে, কিন্তু সবকিছু শেষ করে যখন তাদের ডাক পড়ল তখন পড়ন্ত বিকেল। চারপাশে রোদের রেখা ক্ষীণ হয়ে আসছে। তারা যখন কবিরাজের কাছে সেই ঘন্টা দেয়, কবিরাজ তা দেখে নিয়ে আগে সব শুনে নেয়। তারপরে বলে, আপনারা ঘন্টাটা রেখে যান, 7 দিন পরে আবার আসবেন। আমি 7 দিনের মাঝে এটা নষ্ট করে দেব। তারা যখন উঠে চলে আসবে ঠিক তখনই কবিরাজ পেছন থেকে ডাক দেন আর বলেন, এখন তো প্রায় সন্ধ্যা, আর তোমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে। যদিও ভালো বাইরে চাঁদের আলো, তারপরেও এই নাও, এটা হাতে বেঁধে নাও। এই বলে কবিরাজ তাদের তিনজনের দিকে 3টা তাবিজ এগিয়ে দিলেন। তাবিজগুলো হাতে বেঁধে নিয়ে তারা বেরিয়ে আসলো ঘর থেকে। চারপাশ কেমন অস্পষ্ট হয়ে আছে, ঝাপসা একটা অন্ধকারে। তারা হাঁটা দিল নদীর দিকে। নদীর কাছে যখন তারা আসলো, অনেকটাই অন্ধকার কেটে চাঁদ উঁকি দিচ্ছে মাথার ওপর, আর চাঁদের আলোয় নদীর পাড়ে তা যেন চিকচিক করে উঠছে। তারা উঠে বসলো নৌকায়। এদিকে অনিল বসে আছে মাঝের দিকে, অনিলের বাবা বসে আছে সামনে, অনিলের চাচাতো ভাই তখন নৌকা চালাচ্ছে। বেশ কিছু দূর এসেছে তারা। এর মাঝে অনিলের বাবা নৌকা চালাচ্ছে তখন। মাথার ওপরে পূর্ণ চাঁদ, নৌকার সাথে পানি ধাক্কা খাওয়ার শব্দ আর ঝিরিঝিরি বাতাস বেশ ভালোই লাগছে অনিলের। এর মাঝে এতদিন পরে আবার সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো কাজে ব্যর্থ হননি, তাই এবার আশাটা অনেক বেড়ে গেছে তার। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল অনিলের। হঠাৎ একটা মহিলার চিৎকারে ঘুম উবে যায়। তারা তিনজনই দেখে নদীর ওপার থেকে একটা মহিলা জোরে জোরে তাদের ডাকছে,
এত রাতে একটা মহিলা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে যায় তারা। অনিলের বাবা মহিলাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, আপনি ডাকছেন কেন? মহিলা বলে, আমাকে কি আপনাদের সাথে নিতে পারবেন? আমাকে সামনের ঘাটে নামিয়ে দেবেন। আমার ছেলেটা খুব অসুস্থ, এখানে এসেছি কাজে, আর এত রাতে যাওয়ার কোনো নৌকা পাচ্ছি না। এই উপকারটুকু যদি করতেন। অনিলরা দেখল একটা মহিলা এত রাতে এখানে, তারাও ওইদিকে যাচ্ছে, তাহলে সাথে করে নিয়ে নিক, যে নামিয়ে দেবে। অনিলের বাবা নৌকাটা পাড়ের দিকে নিলেন। তারপরে মহিলা নৌকায় উঠে বসল। মহিলার হাতে একটা কাপড়ের পোটলা। নৌকায় ওঠার পর অনিলের বাবার সাথে দু একটা কথা হয় মহিলার। নৌকা চলতে শুরু করে। সবাই চুপ, চারপাশে শব্দ ছাড়া আর কিছুই নেই। অন্যরকম নীরবতা চারপাশে। মহিলাটি নৌকার একপাশে ডান হাতের কয়েকটি আঙুল দিয়েছে পানিতে। হঠাৎ অনিলের চাচাতো ভাইয়ের চিৎকার, চাচা, সামনেটা কি ভেসে আসছে? অনিলের বাবা তাকিয়ে দেখেন সামনে সাদা কাপড়ের মতো কিছু একটা ভেসে আসছে তাদের দিকে। অনিলের বাবা নৌকাটা কোনোভাবেই যেন এদিকে সরিয়ে নিতে পারছেন না। ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিল তখন বাবার সাথে ধরে বৈঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটি অন্যদিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত তার নৌকাটা আর সরাতে পারল না। ততক্ষণে সামনে আসা সেই সাদা বস্তুটা আরো কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। কাছে আসতেই স্পষ্ট হয়ে গেল এটা আর কিছু নয়, এটা একটা কাফনে মোড়া লাশ। আর সেটা অনিলের ভয় আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ, কারণ এই লাশ তার চেনা। পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা তিনজন খেয়াল করল নৌকায় সেই মহিলাটি কোথায়। শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলাটি তো নেই। অনিলের বাবা বলল, দেখো তো সে পানিতে পড়ে গেল কিনা। এসব করতে করতেই হঠাৎ কাপড়ের সেই পোটলাটি নড়ে উঠল। একটা খসখসে আওয়াজে সবাই তাকালো পোটলার দেখে। হঠাৎ তাদের চোখের সামনেই পোটলা খুলে বেরিয়ে আসলো একটা 4 বছরের শিশু। তার চেহারা এত বিভৎস, দেখার মতো না। শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া দাগ, রক্ত পড়ছে সেখান থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে নৌকার পাটাতন। ছোট ছেলেটি নৌকার ওপরে লাফাতে শুরু করে। ছেলেটি শরীর থেকে রক্ত ছিটে এসে লাগলো তাদের শরীরে। এমন অবস্থা যে নৌকার উপরে আর থাকা যাচ্ছে না। অনিলের বাবা তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিলেন। এরপরে সবাই নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। মাটিতে নামার সাথে সাথে অনিল বুঝতে পারল কি ভুল করেছে তারা। অনিল তো এখানেই এসেছিল লাশ চুরি করতে, সামনেই তো সেই মাঠ। কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। অনিলের বাবা আর ভাই দৌড়ে কোথায় যেন হারিয়ে গেছে। অনিল জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো আর দৌড়াতে শুরু করে দিল। সামনের একটা গাছের সারির পাশে দৌড়াচ্ছে অনিল। হঠাৎ অনিল দেখে তার বাম পাশের গাছের সারির ওপাশ দিয়ে অনেক বড় বিশালাকার ধূসর একটি মানুষের মতো অবয়ব দৌড়াচ্ছে, আর তার কাঁধে বসে আছে একটা কালো কুচকুচে বামন আকৃতির লোক। তার হাতে একটা ঘণ্টা, আর সে সেই ঘণ্টাটি বাজাচ্ছে। আর বিশাল সেই অবয়বটি অনিলের সাথে দৌড়ে যাচ্ছে সমান তালে। অনিল ভয়ে হাত পা নাড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, বাবা কই তোমরা, আমাকে বাঁচাও এই ঘন্টার হাত থেকে, আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার যেন আজ কারো কানেই যাচ্ছে না। কেউ নেই কোথাও। অনিল ভাবতে শুরু করলো, তবে এটা কি শেষ? এভাবে কি তার জীবনের প্রদীপ নিভে যাবে? ঠিক তখনই তার বাবা ডেকে উঠল, কই অনিল, এদিকে আয়। সেই ডাকের উচ্চ ধরে দৌড়াতে লাগলো অনিল। সামনে সেই চেনা পুকুর, পাশের অবয়বটা আর নেই। অনিল পুকুর পার হতেই দেখল তার ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আগের সেই জায়গায়, সেই বাড়িটার কাছে। অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার হাত ধরে বলল, এ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এরা কেউ তোমাদের সাহায্য করবে না, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা অনিলকে ধমক দিয়ে বলে, জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তুই বলছিস এরা মানুষ না? কি বকছিস? বৃদ্ধ লোকটি অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, ও ঠিক বলেছে, অনেক বছর আগে মরে গেছি আমরা। ওই যে পাশের ঘরটা, ওখানে পড়ে আছে আমাদের অর্ধগলিত লাশ। এই ঘন্টা আমাদের বাধ্য করেছে সব করতে। আমরা কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কেউ না। এতগুলো বছর পরে ঘন্টা আবার ফিরে এসেছে। এটা বলেই লোক দুটো যেন
তাদের সামনে থেকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। অনিল বাবা সাহস করে পাশের দিকে এগিয়ে যেতেই একটা মাংস পচা গন্ধ এলো তার নাকে। টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন, আর মেঝেতে পড়ে আছে 2টা অর্ধগলিত লাশ। অনিল বাবা তাদের কাছে এসেই দুজনের হাত চেপে ধরে বলল, আর এক মুহূর্ত এখানে না, নৌকায় করে চল। 3 জন হাত ধরে দৌড় দেয় নৌকার দিকে। পেছন থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, আর পেছনে তাকানো যাবে না। ভয়ে ভয়ে 3 জন দৌড়ে এসে উঠে পড়ল নৌকায়। জোরে বাড়ির দিকে চালাতে শুরু করে দিল নৌকা। তারা যখন বাড়ির ঘাটে এসে পৌঁছালো, তখন চারপাশে দিনের আলোর আভা ফুটে উঠেছে। পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা লাল আভা। ক্লান্ত 3 জন তখন নৌকা থেকে নেমে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে আসার পরে অনিল তার বাবা আর চাচাতো ভাইকে বলল, নৌকা থেকে নেমেই তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি এত খুঁজলাম, ডাকলাম, কোনো সারা শব্দ নেই। আর আমি যখন তোমাদের খুঁজছিলাম, তখন দেখি পাশে একটা বিশাল আকৃতির কেউ দৌড়াচ্ছে, আর কাঁধে বসে আছে কালো কুঁচকুচে একটা বামন। সে সেই তালে তালে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম তোমরা দুজন সেই বাড়ির সামনে। অনিলের বাবা আর চাচাতো ভাইও সেম কথা বলল। তারাও নেমে আশেপাশে কাউকে দেখেনি। তারা দৌড়ানোর সময় দুজনেই পাশের অবয়বটিকে দেখেছে। অনিলের বাবা বলল, আমি এভাবে ভয়ে তোদের ডাকতে ডাকতে সামনে গিয়ে দেখি সেই কুড়ে ঘর, সেখানে দাঁড়িয়ে গেছি। এরপরে অনিলের চাচাতো ভাই বলে, আমিও সেই ঘর আর চাচা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে গেছি। 3 জনেই বুঝতে পারল তারা একই জিনিস দেখে একইভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু এর অর্থ কি? কেনই বা তারা দৌড়ানোর সময় তাদের আর কাউকে পাশে দেখতে পায়নি, আর ওই দিকেই কেন তাদের নিয়ে যাওয়া হলো? এটা তারা কিছুই জানে না। এর ব্যাখ্যাও তাদের কাছে নেই। এর প্রায় 5 দিন আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। তারা সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাক, অবশেষে এর সমাধান হলো। হঠাৎ 6 দিনের মাথায় এক লোক এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। তারা যে কবিরাজকে ঘণ্টা দিয়ে এসেছিল, সেই কবিরাজের কাছ থেকে এসেছে লোকটি। সে জানালো, কবিরাজ রাতে তার নিজের মতো করে এই ঘন্টা নষ্ট করার জন্য লেগে পড়ে। আমরাও 4 জন ছিলাম তার সাথে। তিনি প্রথম 2 দিন কিছুই করতে পারেননি, কারণ কোনোভাবেই কোনো এক কারণে তার সাথে থাকা জিনদের তিনি হাজির করতে পারছিলেন না। এমন কিছু এর আগে কখনোই হয়নি তার সাথে। এরপরে গত রাতে তিনি একজনকে হাজির করেন। আমরা 3 জন ছিলাম তার সাথে। হঠাৎ বাইরে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, চারপাশ থেকে ঘন্টার শব্দ। তিনি ঘর থেকে বের হন, আমরাও সাথে সাথে বের হয়ে আসি। আমরা দেখি আমাদের বাড়ির চারপাশে ঘিরে ছুটে চলেছে বিশাল একটা কালো অবয়ব, আর তার কাঁধে কালো কুঁচকুঁচে ছোট একটা লোক। সে বিরামহীনভাবে ঘন্টা বাজিয়ে চলেছে। তিনি আমাদের রুমে যেতে বললেন, আর নিজে তাড়া করলেন সেই অবয়বকে। এরপরে 10 মিনিট হয়ে যায়, বাইরে আর কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা, যেন কোনো কিছুই নেই এখানে। আমরা বাইরে বের হয়ে দেখি কেউ নেই, আর অবয়বটিও নেই। আমরা লাইট নিয়ে সবাই বাইরে বের হয়ে পড়ি তাকে খুঁজতে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে আমরা তাকে মাঠের মাঝে একটা জমিতে পড়ে থাকতে দেখি। আমরা যখন তার কাছে যাই, তার পুরো শরীর কাঁদাতে মেখে আছে। মনে হয় কারোর সাথে ধস্তাধস্তি হয়েছে তার শরীরে উঠে দাঁড়াবার শক্তি নেই। এই কাজ তিনি করতে পারবেন না, তাই ঘণ্টাটি পাঠিয়ে দিয়েছেন। বলেই লোকটি অনিলের দিকে সেই ব্যাগটি বাড়িয়ে দিল আর বলল, আপনারা দেখেন এটা কিছু করতে পারেন কিনা। লোকটি চলে গেল। অনিল তাকিয়ে আছে ব্যাগটির দিকে। মৃত্যু ছাড়া কি তবে কোনোভাবেই নিস্তার নেই ঘণ্টা থেকে? আবার সেই আগের সমস্যাগুলো নিয়েই দিন কাটাতে শুরু করলো তারা। তবে এবার নতুন করে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘণ্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক, আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে। কারো সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘণ্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘণ্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে। এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না। এটার কিছু করতে যাওয়া মানেই হলো নিজের মৃত্যু ডেকে আনা। তাড়াতাড়ি যাও, যাও এখান থেকে, বিদায় হও তোমরা। অনিল আর তার বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় কাপালিকের কাছে বসে পড়ে। বলে, একটা সমাধান দেন, আমরা তো আর পারছি না এই ঘণ্টা নিয়ে, আমাদের জীবন শেষ হতে চলেছে। কাপালিক সব শুনে বলল, আমি এটার কিছুই করতে পারবো না। তবে আমি ভারতে ছিলাম, ওখানে 7 জন ভাই আছে, আমি তাদের কাছে থেকেছি।
তারা এটার কিছু করতে পারবে হয়তো। আমি ঠিকানা দিচ্ছি তোমাদের, তাদের সাথে কথা বলো, এর সমাধান দেবে। আর এই ঘন্টা নিয়ে তোমরা কখনো আমার কাছে এসো না। তারা কাপালিকের কাছ থেকে সেই ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। কাপালিক যে ঠিকানা দিয়েছে সেটা ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের ঠিকানা। অনিলদের ভারতে আত্মীয় থাকার সুবাদে তারা সেখানে যোগাযোগ করে আর সেই 7 ভাইকে সবকিছু খুলে বলে। তারা জানায় তারা আসবে এই সমস্যার সমাধান করতে। এর কিছুদিন পরে তারা অনিলের বাড়িতে আসে। তারা ঘন্টাটা দেখে বলে, আজ রাতে এটার ব্যবস্থা করব আমরা। তারপরে তারা রাতে এই কাজ করতে কি কি লাগবে সেটা অনিলকে জানায়। অনিল সেই অনুযায়ী সবকিছু ব্যবস্থা করে দেয়। আর তারা জানায় বাড়ির কেউ যেন রাতে কাজের সময় বাইরে বের না হয়, এমনকি বাইরে যাতে না তাকায়। যত কিছুই হয়ে যাক যেন তারা ঘরের বাইরে না আসে। রাত 10টার দিকে তারা 7 জন মিলে বাড়ির উঠোনে তাদের মতো করে কাজে বসে যায়। বাড়ির সবাই ঘরের দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। প্রায় 30 মিনিট পরে অনিলরা শুনতে পায় বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের তোড়ে তাদের বাড়ির আশেপাশের কিছু গাছপালা ডালপালা সব যেন ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসতে তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানবো। পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে। তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে, অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি, ও আসলে লাশ চুরি করত, আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘন্টাটি দেখছেন, বলে ঘন্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘন্টা এখানে 2টা আর তার জোড়া লাগানো, আগে ছিল একটা। এই ঘন্টাটা এক জিনের সর্দার তার 2 প্রিয় জিনকে দেয়, আর যে 2 জনকে দেয় তারা ছিল 2 ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের 2 জনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘন্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘন্টা দিয়ে আরো বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘন্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘন্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দী করে ফেলে এই ঘন্টার মাধ্যমে। আর এই ঘন্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি। আর সেই আলেমরা মিলে এই ঘন্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে, যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘন্টাটিকে এই কবর থেকে বের করে আনে, আর দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর ঘন্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দি থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দি থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক 2টি আর মহিলাকে দেখেছ, তারাও এই ঘন্টার শিকার। ঘন্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে, সেই সময় তাদের মেরে ফেলে, আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামন আমাদের জানায় ঘন্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে, আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দি করে ফেলি। আর কোনো সমস্যা নেই, এই ঘন্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলব, আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেকদিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে, আর এখনো কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘন্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনো তাড়িয়ে বেড়ায়।
যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘন্টার যন্ত্রণার অবসান? অনিল এখনো রাতে ভালো করে ঘুমাতে পারে না। মনে হয় এই বুঝি ঘন্টা ফিরে আসলো আবার মৃত্যু নিয়ে। এই ছিল ঘন্টার ঘটনা। চমৎকার একটা ঘটনা। আমি মনে হয় এরকম ঘটনা আমার জীবনে খুব কম পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর, তুষার। আপনাদের জীবনে যদি এরকম ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাকে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনারা ঘটনা পাঠাবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমিও ভালো আছি। আর আমাদের ঘন্টার ঘটনা শেষ করার পরে নিশ্চয়ই আপনাদের আরো বেশি ভালো লাগছে এবং আশা করছি বাকি সময়টা আপনাদের আমাদের সাথে আনন্দে কাটবে। আমি আপনাদের একটু বলে দেই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। যারা আরও তানভীর তুষারের মতো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, এরকম চমৎকার ঘটনা, তারা সেখানে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেরাটা উপহার দেবার, এবং আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা ভার্চুয়ালি আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ইমেইলের সাথে শুধু লিখতে হবে যে ভার্চুয়ালি আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকতে চান। বাকিটা আমরা দেখব। যদি আপনাদের ঘটনা সিলেক্টেড হয়, ডেফিনেটলি ইউ উইল গেট আ কল ফ্রম মি। আর আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আমার সাথে পার্টিসিপেট করতে হবে ভার্চুয়ালি। আমরা কোভিডের মাঝখানে আমি বলছিলাম যে অনেক নেগেটিভ কাহিনী ঘটেছে, কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে আমরা টেকনোলজিকে ব্যবহার করতে শিখেছি, এবং টেকনোলজির যে অবদান, সেই অবদান অনুযায়ী আমি বিশ্বাস করি যে খুব অল্প কিছু দিনের মধ্যেই আমরা চাইবো যে আপনারা এভাবে শুনতে পাবেন যে স্টুডিওতে ভার্চুয়ালি সবাই এসে ঘটনা শেয়ার করছে। সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি কিবোর্ডিস্ট সুমন আহমেদ বাংলাদেশের পতাকা এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছেন। তার মানে তিনি প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পতাকা দিয়ে আমাদের শহীদদের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের। আমাদের মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশের 7 কোটি মানুষ তখন যারা ছিল, তাদের মানে সেই মানুষ যে অবর্ণনীয় আত্মত্যাগের মাধ্যমে নিয়ে এসেছিল স্বাধীনতা, সেই শহীদ প্রতিটি মুক্তিযুদ্ধের পরিবার এবং প্রতিটি বীরকে জানিয়েছেন শ্রদ্ধা। আমরা বলেছিলাম যে আজকে আপনারা যে কমেন্টটি করবেন সেই কমেন্টের শুরুতে এক পতাকা দিবেন। থ্যাংক ইউ সুমন আহমেদ। নির্জন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আমি এবং আমার মা একসাথে শুনছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ময়মনসিং থেকে আছেন। এমডি আশিকুল ইসলাম রায়ান পতাকা শেয়ার করে তারপরে জানিয়েছেন যে বাগেরহাট থেকে তিনি শুনছেন। হানিফ শিকদার পতাকা শেয়ার করেছেন। প্রতি শুক্রবারের মতো আজও শুনছি ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রাম থেকে। ইরফান আহমেদ আমাদের সঙ্গে আছেন এমডি আশিকুল ইসলাম রায়হান, তিনিও পতাকা শেয়ার করেছেন এবং সালাম জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। অর্ণব রমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আজকের কমেন্টগুলো হোক, যেহেতু আমরা খেলা নিয়ে অনেকেই বিজি। রাজু খান সৌদি আরব থেকে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করেছেন তার কমেন্ট। ওয়াহিদ ফিরোজ পতাকা দিয়েই শুরু করেছেন তার কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু বাঙালি এবং আমাদের যেহেতু বিজয়ের মাস হচ্ছে ডিসেম্বর, এবং আমরা আজকে এই দিনটা নিয়ে আমরা এই মাসটা নিয়ে খুবই গর্বিত এবং আমাদের গর্বের কারণও রয়েছে। সুতরাং আমরা চাই যে আপনারা যারাই এখানে আছেন, যারাই আমাদেরকে শুনছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে
পতাকা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা বিভিন্ন পতাকা নিয়ে সাপোর্ট করছি প্রিয় টিমকে, সেটা দোষের কিছু নয়, কিন্তু আজকে যেহেতু বিজয়ের মাস আমরা শ্রদ্ধা জানাবো ঠিক এইভাবে পতাকা দিয়ে শুরু করব আমাদের কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ যারা পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সময় খুব কম, খেলা শুরু হয়ে যাবে, সবাই ভেগে যাবে, সুতরাং আমি চলে যাই পরের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনারা শুনবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, চলুন শুনে আসি। Vote.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে ঘটনা পাঠাবো, বাট আজ প্রায় 10-11 বছর পর মনে হলো যে না, অনেক তো ঘটনা শুনলাম, এখন নিজেরও উচিত যে ঘটনা পাঠাই। সো টাইপিং এ একটু ঝামেলা আছে আমার, আমি আবার স্পষ্ট বাংলা লিখতে গেলে একটু স্লো, তো রেকর্ড করে পাঠানোটাই বেটার মনে করলাম, তাই রেকর্ড করে ঘটনাটা পাঠাচ্ছি। ঘটনাগুলো হচ্ছে ছোট ছোট কিছু ইনসিডেন্ট নিয়ে, সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের টিনের ঘর ছিল, তো আমরা তখন টিনের ঘরে থাকতাম। তো দোতলা টিনের ঘর বলা হয়তো। তো তখন নিচের যে ফ্লোর, সেই ফ্লোরটা মনে করেন রাসেল ভাই পাকা ছিল। এবার বিবরণগুলো আমার দেওয়ার দরকার আছে ঘটনার সাথে। তো রাসেল ভাই, আমাদের গ্রামে প্রায় সময় চুরি হতো। তো চুরি করলে অনেক সময় নিচে যে কাঁচা ফ্লোর থাকে, তাদের মাটির ফ্লোর থাকে, তাদের এই নিচ দিয়ে সেই মাটি খনন করে চোর ঘরে প্রবেশ করতো এবং বিভিন্ন আসবাবপত্র চুরি করতো। তো আমাদের রুম পাকা ছিল, সো চোর আসাটা ইম্পসিবল ছিল বা কোনো ওয়ে ছিল না। আর যেহেতু টিনের ঘর, সেহেতু চোর যদি আসতে হয় তাহলে নিচে দিয়ে তো আসা সম্ভবই না, তো উপর দিয়ে যদি আসতে হয় তো টিন কাটলে সেটা শব্দ হবে। তো রাত্রে আনুমানিক তখন আমার বয়সটা ছিল 6 বছর। তো মোটামুটি আমি অনেক কিছু বুঝি, তখন ক্লাস 2-তে পড়ি মেবি। তো রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম, রাত প্রায় অনেক গভীর, এক্স্যাক্টলি সময়টা আমার মনে নেই। ঘটনাটা হচ্ছে এমন যে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি নোটিস করলাম যে, আপনি খেয়াল করে দেখবেন রুমের ভিতরে অনেক সময় যখন আমরা এই ফ্যান লাইটের সুইচ ব্যবহার করি, সেখানে একটা ছোট্ট লাল বাতি ব্যবহার করা হতো। এখন অধিকাংশের ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, যাতে তখনকার সময়টা ব্যবহার করা হতো অ্যাভেলেবেল, যাতে বোঝা যায় যে হ্যাঁ, ওই বাতিটা দিনের বেলা জ্বললেও বোঝা যেত যে হ্যাঁ, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। তো সেই বাতিটার আশেপাশে তেমন কোনো কিছু ছিল না যেটা মুভ করবে। তো রাসেল ভাই, ইলেকট্রনিক কোনো সমস্যা নেই যে বাতিটা কিছুক্ষণ জ্বলবে আবার বন্ধ হবে এমন। তো রাসেল ভাই, আমি খেয়াল করলাম বাতিটা, যখন আপনি একটা ডার্ক রুমে থাকবেন, একটা অন্ধকার রুমে থাকবেন, আর একমাত্র এই আলোর উৎস, সেখানে যদি আপনি কিছুক্ষণ দেখবেন যে কেউ যেন বাতিটার মধ্যে হাত দিচ্ছে, আবার হাতটা সরিয়ে নিলে বাতিটা স্পষ্ট হচ্ছে। তো রাসেল ভাই, আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আমি দেখছি যে বাতিটার মধ্যে কেউ যেমন হাত দিচ্ছে আবার হাত সরিয়ে নিচ্ছে, এমনটা আমি প্রথমে নোটিস করলাম। তারপর ভাবলাম যে কি হতে পারে। তারপর একটু চোখ কষলে যখন আমি স্পষ্ট হয়ে মানে আমি তো সোজাসুজি শুয়েছিলাম, তখন এক কাত হয়ে বাতিটার দিকে মুভ করে আমি স্পষ্ট হয়ে দেখার চেষ্টা করলাম। তো রাসেল ভাই, তখন আমি দেখলাম যে কোনো একটা মহিলা অবয়ব, মেবি মহিলা অবয়বদের এই চুল বড় থাকে, তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম, তেমন একটা মহিলা অবয়ব আপনি মুভ করছে সেই বাতিটার সামনে দিয়ে। আর সে যখন বাতিটার মিডল পয়েন্টে আসছে, তখনই বাতিটা আমার চোখ থেকে ওর বডির জন্য আড়াল হচ্ছে। তো তখন পুরোটা রুম অন্ধকার। তো রাসেল ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন
একটা অন্ধকার জায়গায় আপনি থাকবেন, তখন কিছুক্ষণ থাকতে থাকতে আপনার একটা চোখের মধ্যে একটা লাইটলি একটা প্রভাব আসবে, যখন আপনি অন্ধকারের মধ্যে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা গাছ, এটা মানুষ, এটা মানে বিভিন্ন শেপের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট চেহারা হয়তো বা দেখবেন না। তো রাসেল ভাই ঠিক আমার সাথে এমনটাই করছে। তো আমি এই জিনিসটা দেখার পর আমি ভাবলাম যে আমার আম্মু সম্ভবত উঠছে। তো তিনি উঠছে ভালো কথা, তো পাইচারি করছে কেন ঘরের ভিতরে? আহ, আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আমার আম্মু মাঝে থাকে, আমার আব্বু এক সাইডে থাকে আর আমি এক সাইডে থাকতাম। তো বুঝতে পারছেন তখন আমার বয়স 6 বছর। তো আমার ফ্যামিলিতে রাসেল ভাই আমি একা। তো যখন আমি আমার পাশে হাত দেই, দেখি আমার আম্মু আমার সাথে আছে, তাহলে ওটা তো আমার আব্বু হওয়া ইম্পসিবল, কেননা আমি যেটা দেখছি এটা একটা নারী মূর্তি। তো রাসেল ভাই স্টিল সেটা তখনও মুভ করছিল এদিক থেকে ওদিক, কিন্তু তার বডিতে কোনো ঝাঁকুনি বা একজন মানুষ হাঁটলে দেখবেন একটু বডি শেক করে, কিন্তু তার বডিটা যেমন মনে হচ্ছিল ভেসে ভেসে যাচ্ছে রাসেল ভাই, সে কোনো স্টেপ ফেলে যাচ্ছে না। তো আমি আমার আম্মুকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করি, মানে আমার ভিতরে সেই ভয়টা ছিল না যে আমি চিৎকার করব বা এমন কিছু। আমি আস্তে আস্তে আমার আম্মুকে বলি আম্মু আম্মু। তো আমার কথা শুনে আম্মু ওঠে, ওঠার পরে রাসেল ভাই আমি যখন আমার আম্মুকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম, আম্মু বলছে কই কি, কিছুই তো নাই। তারপরে আব্বুকে জাগানো হয়, তারপরে আব্বুও দেখলো কিছু নাই। তো লাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর পরে মেক শিওর কিছু নেই, এমনকি কোনো দড়ি বা কোনো তার কিছুই নেই রাসেল ভাই। আর ওইখানে এমন কোনো কিছু থাকারও কথা না, বা মানে একটা ফ্যান, একটা লাইট বা সুইচ, কোনো প্লাগ সিস্টেমের কোনো সুইচ নেই যে যে সেটা মুভ করার সময় আলোটা অফ অন হবে। মানে রাসেল ভাই স্পষ্ট আমি দেখছি যে সেটা একটা মহিলা মূর্তি ছিল। তো এটা ছিল একটা ঘটনা। তারপরে আব্বু আম্মু আমাকে একটা সান্ত্বনা দিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনটা হয় অনেক সময়, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। তো আমি রাসেল ভাই স্পষ্ট ছিলাম। তো এটা ছিল আমার একটা ইনসিডেন্ট। তো তারপর রাসেল ভাই আরেকটা ঘটনা যেটা হতো সেটাই অনেকটা উইয়ার্ড, কিন্তু আমি আপনাদেরকে বলি, সচরাচর বাচ্চারা কিংবা যে কোনো মানুষই টিকটিকি দেখলে একটুনি অ্যাভয়েড করে। তো টিকটিকিটা সবার জন্য কিউটনেস এর কোনো জায়গা থাকে না টিকটিকির ক্ষেত্রে। যারা এনিম্যাল লাভার তারাও টিকটিকি দিক দিয়ে বলা চলে একটুনি অ্যাভয়েড করে চলে। তো আমি রাসেল ভাই স্বপ্নে নাকি ঘরের মধ্যে, এটা সম্ভবত আমি জানি না রাসেল ভাই, তখন আমার বয়স মেবি 8 কিংবা 7। তো প্রায় রাতেই, মানে হয়তোবা 2-1 দিন গ্যাপ দিয়ে এরকম আমি দেখতাম যে আমার একটা টিকটিকি আমাদের যে টিনের ঘর, সেই টিনের ঘরের যেই সিমেন্টের পাল্লাগুলো ছিল সেই সিমেন্টের পাল্লা দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠে। তো আমার খাটটা সিমেন্টের পাল্লার সাথে একবারে লাগানো ছিল। তো সে সেখানে ওঠে, ওঠার পর রাসেল ভাই এই আস্তে আস্তে সে কিভাবে যেন আমার বিছানায় চলে আসে। বাট রাসেল ভাই একটা কথা বলে রাখি যে মশারি দিয়ে আর কি পুরোটা খাট আর কি কাভার করা, কিন্তু মশারি মানে সে যেমন বাতাসের মতো করে, মানে মশারি টশারি কিছুই নাই, এমন ভাবে সেই আর কি আমার খাটে চলে আসে। সো আমি সেটাকে ভয় পেতাম না রাসেল ভাই, আমি সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, সেটা আমার মানে একদম ফ্রেন্ডলি এরকম একটা অবস্থা ছিল। সো আমি দেখতাম যে সেটা, মানে আমি অনুভব করতাম যে টিকটিকিটা হাসছে এবং সে আস্তে আস্তে আমার কাছে আসছে। এবং রাসেল ভাই আমি আমার 2 পা এবং 2 হাত দিয়ে মানে পিঠটা যাতে চকিতে না ঠেকে, বা আমি যে বিছানায় শুয়ে আছি সেটা সেখানে না ঠেকে এরকম ভাবে উঁচু হয়ে থাকতাম। তো সেটা আমার পিঠের নিচে ঘুরতো, মানে স্টিল ঘুরতো আর কি, যেভাবে একজন মানুষ ঘুরলে যেরকম হয় ঠিক এরকম, বা মানে সে
চক্কর কাটতো। তো রাসেল ভাই আমি অনেক সময় থাকতাম, যখন দেখতাম আমার হাত পা অবশ হয়ে আসছে, মানে আমি আর রাখতে পারছি না, আমার পিঠটা তার শরীরে ঠেকে যাবে, তখন রাসেল ভাই আমি চিৎকার দিয়ে উঠতাম। তো এই ঘটনাটা স্টিল আমার সাথে প্রায় 2 থেকে 2.5 বছর হয়েছে এবং আমি চিৎকার দিয়ে উঠতাম। কিন্তু রাসেল ভাই একটা জিনিস আপনি খেয়াল করবেন, যে স্বপ্নে হলে সে আমার পা হাত পা তো অবশ হওয়ার কথা না, তো সেটা হয়তো বা আমি স্বপ্নে শুধু খালি দেখবো কিন্তু রিয়েলাইজ তো করা সম্ভব না। কিন্তু রাসেল ভাই আমি যখন ঘুম ভাঙতো আমার পা হাত পা একদম অবশ হয়ে যেত এবং আমি হুড়মুড়িয়ে উঠে পড়ার চেষ্টা করতাম এবং আমার আম্মু আমাকে টেনে তুলতো এবং ওনার কাছে নিয়ে যেত, বলতো বাবা কি হয়েছে, কি কোনো সমস্যা নাই, কোনো কিছু হয় নাই। তো মনে করতো যে হ্যাঁ আমি খারাপ স্বপ্ন দেখতাম। তো এইরকম একটা ঘটনা আমার সাথে ঘটতো রাসেল ভাই। আর আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে রাসেল ভাই একটা না আরো দুটো ছোট ছোট ঘটনা আছে। সেটা হচ্ছে এমনই আমার বয়স তখন 7-8। তো আমি রাসেল ভাই এই আমার নানু বাড়িতে যাই। তো নানু বাড়িতে গেলে সেখানে আমার মামাদের যে ঘরটা ছিল সেটা ছিল টিন সেট। তো টিন সেটের সেই ঘরটাতে আহ যাই। তো ওই দিন আব্বু আসার কথা ছিল, মানে আমি আর আম্মু গিয়েছিলাম আগে, আব্বু পরে আসবে বলেছিল। তো ওনার ডিউটি শেষে উনি রাতে মেবি 7টা-8টার দিকে আসবে। তো সালটা তখন সম্ভবত 2004 কিংবা 2003। তো রাসেল ভাই তখন আমার বয়স এই এই 6-7 বছর। তো রাসেল ভাই যখন নাকি আমি একা একা খেলছিলাম, মানে ছোট বাচ্চারা যেরকম কিছু কাপড়ের পুতুল বা এরকম কিছু দিয়ে খেলাধুলা করে থাকে, তো আমি সামথিং কিছু একটা দিয়ে খেলছিলাম। তো আমি দেখলাম তখন পরন্ত সন্ধ্যার মুহূর্ত, মানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে, কিন্তু তারপরেও কিছু একটা আলো থাকে, দেখবেন আপনারা মাগরিবের আজানের পরও মানে একটা আলো থাকে, মানে একদম দিনের মতোই। তো রাসেল ভাই সেদিন একদম রোদেলা দিন ছিল, তো আকাশ ফর্সা, আলো ছিল। তো আমার মামাদের যেই বাড়িটা সেটা হচ্ছে মানে টিন সেট, বাড়ির পিছনের দিকে একটু ঝোপের মতো। তো সেখানে একটা আম গাছ আছে। তো সেই আম গাছটা বলা চলে সেই আম গাছের দিকে তেমন মানুষ একটা যাতায়াত করে না। তো কিছু সুপারি গাছ আছে আর একটা মেহেদি গাছ আছে। তো রাসেল ভাই আমি বসেছিলাম ঘরের মাঝের রুমে। তো তিন সিট ঘরের মধ্যে দুটো রুম, একটা রুম হচ্ছে পশ্চিম দিকে আর একটা রুম হচ্ছে পূর্ব দিকে। তো আমি পূর্ব দিকের রুমটায় বসেছিলাম। তো রাসেল ভাই আম্মু ওরা পশ্চিম সাইডের রুমটার দিকে ওরা রান্না বাড়া করছিল, মামি ছিল ওইখানে, আরো বিভিন্ন মানুষ ছিল। তো ওদের সাথে কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে রাসেল ভাই যখন একটা মেহমান যায় একজনের বাড়িতে, তখন দেখবেন অধিকাংশ মানুষ আসে, আর বাড়ির পাশের মানুষ আসে, কথাবার্তা বলে। তো আমার আম্মুর সাথে ওরা কথাবার্তা বলছিল, যেহেতু অনেকদিন পরে বেড়াইতে গেছি। সো রাসেল ভাই ও আমার আম্মু যখন ওদের সাথে কথাবার্তা বলছিল, তো আমাকে ডাক দিয়েছিল যে ছোট বাচ্চা একা একা রুমের মধ্যে খেলাচ্ছে, তো ইয়ামিন এদিকে চলে আসো। তো আমার ডাক দেওয়ার পরে আমি মানে যাবো এরকম একটা মনস্থির করি। তো রাসেল ভাই মনস্থির করার পরে আমি মানে উঠছি, আমার খেলাধুলার যে জিনিসপত্র ওগুলো রেখে আমি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আমি দেখলাম যে দরজাটা পূর্ব পাশে, যেই দরজাটা, ওই দরজার দিয়ে আমার আব্বুর মতো একটা হু ফেস উকি দিচ্ছে। বাট রাসেল ভাই আমি একটা কথা বলি, আমার আব্বু কিন্তু অনেকটা ফর্সা। তো ওই যে চেহারাটা ওইটা না, যেমন রাসেল ভাই চকলেট কালারের মতো, যে ডার্কিশ চকলেট গুলো দেখবেন কালো খয়েরি রঙের, তো ওই রকমের একটা ফেস। এমনকি রাসেল ভাই ওনার কাপড়, মাথার চুল, এমনকি বডির প্রতিটা স্কিন এরকম, শুধু খালি চোখগুলো সাদা, মানে চোখগুলো একজন সাধারণ মানুষ যেরকম থাকে ওই রকম। তো রাসেল ভাই
আমার আব্বুর যেরকম আমার সাথে ব্যবহার করে ঠিক এরকম ভাবে মাথাটা উকি দিয়ে আর কি আমাকে একটা হাতের কবজির মতো অর্ধেক বের করে ইশারা দিল দরজার কাছে যেতে। তো আমি রাসেল ভাই দরজার কাছে যাই এবং দরজার কাছে যাওয়ার পরে আমার দরজার কাছ থেকে কিছুটা দূরেই ওই যে বললাম পূর্ব দিকে যে সুপারি গাছ আর মেহেদি গাছগুলো। তো আমি দরজাতে যাওয়ার সাথে সাথে আমার আব্বু মতো যে অবকটা সেটা পূর্ব পাশের একদম বিল্ডিং এর কোণারে চলে গেল, মানে দরজার মধ্যে এরকম এতক্ষণ যেরকম উকি দিয়েছিল এখন বিল্ডিং সেই ঘরের এক দেয়ালের পাশে গিয়ে ওই রকম ভাবে ঠিক উকি দিচ্ছে এবং আমাকে হাতে ইশারা করছে এবং সেই অবয়বটা আস্তে আস্তে সেই পিছনের ঝোপের যে আম গাছটা ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো রাসেল ভাই আমি তো আমার আব্বুর মতো ভাবলাম, তারপরে আমি গেলাম 2 থেকে 3টা সিঁড়ি, তো সিঁড়ি 3টা নামলাম মাটিতে নামার পর রাসেল ভাই দেখলাম সেটা চলে গেছে। তো আমি ওই পাশে যাব এরকম একটা ভাবছিলাম আর কি রাসেল ভাই, আমার শরীর এখনো গুজবাম করছে রাসেল ভাই। তো আমি ওই পাশে যাব এমন সময় আমার মনে হলো সন্ধ্যা হয়ে গেছে, আর যেটাকে আমি দেখলাম সেটা আমার আব্বু হতেই পারে না, কেননা আমার আব্বু এরকম পোশাক আজকে পরে নাই। কেননা আমরা যখন সকালে আসছিলাম রাসেল ভাই তখন আমার আব্বু গোসল করে যায়, আর গোসল করার পরে মানুষ মেবি পোশাক পাল্টানোর কোনো চয়েস নেই। আর সেটার ভাই পোশাকের কথা বাদই দিলাম, কিন্তু সেটার মানে সেই অবাকটার যেই স্কিন ছিল ভাই, ওই স্কিনটার সাথে আমার আব্বুর স্কিন কখনোই মিলবে না। মানে ওইটা স্কিন ছিল, আমি তো প্রথমে একটা চকলেট কালারের মতো স্কিন ছিল রাসেল ভাই। তো আমি সিঁড়ি থেকে মাটিতে নামার পরে ওই অবাকটা আম গাছের দিকে চলে গেল এবং রাসেল ভাই আমার তখন এরকম একটা খেল আসলো, ভিতরে একটা ভয় জাগলো। আমি কোন রকমে 3টা সিঁড়ি উঠতে না উঠতে দেখি সেই অবাকটা মেহেদি গাছের কাছে চলে আসছে এবং সেটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মানে আমি জাস্ট খালি ভাই চেন্সির রুম ছিল, স্টিলের দরজাতে হুমড়ি খেয়ে পড়ার পরে কি আম্মু ওরা আরো যারা ছিল আম্মুর বান্ধবী ছিল ওই সময় বা মামি ওরা ছিল, ওরা স্টিলের দরজার শব্দটা অনেক জোরে হওয়াতে দৌড়ে আসলো, এসে দেখলো আমি স্টিলের দরজাতে ভাই পড়ে আছি। তো ওরা তুললো, বলতেছে বাবা কি হইলো, পড়ে গেছো কেন, নিচে নামছিলা, উঠানে নামছিলা। তো রাসেল ভাই ওই দিন যদি আমি যেতাম তাহলে আমার সাথে কি হতো সেটা একমাত্র আল্লাহ জানে। তো রাসেল ভাই আমি শুধু খালি উঠানের কোনার মেহেদি গাছটার দিকে নোটিস করছিলাম যে ওইটা মানে ওই সময় আমার মুখে এরকম ভাবে একটা ভয় পেয়েছিলাম। তো রাসেল ভাই ওরা তাকায়া দেখছে এবং আমারে দেখানোর চেষ্টা করতেছে, দেখো ভয়ের কিছু নাই, এখানে তো কিছু নাই, মেহেদি গাছ দেখো একদম ফর্সা। মানে আমি যে সময়টার কথা বলছিলাম রাসেল ভাই, এই ঘটনাটা প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে ঘটলো। সো তখন মাত্র সূর্য ডুবছে, মাগরিবের আজান দিছে, মানে একদম রাত বা সন্ধ্যা হয় যায় নাইকা, মানে সাজের একটা বেলা ছিল। সো এই ঘটনাটা। আর একটা ঘটনা যেটা সেটা হচ্ছে রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম দুপুরে, তো ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম যে আমার পাশে একটা মুরব্বী মহিলা বসে আছে। সো দাদির মতো, দাদির বয়সের। তো আমি ভাবলাম দাদির কোনো বোন টোন বা দাদির কোনো সাথের মানুষ হতে পারে। তো আমার আম্মু কিংবা আমার যে ফুপিয়ারা আছে তারা বাইরে বসেছিল। তো আমি বসে মানে আমি শুয়েছিলাম, আমার ঘুমটা মাত্র ভাঙছে আর কি রাসেল ভাই। তো ঘুমটা ভাঙার পরে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সেই মহিলাটার দিকে তাকিয়েছিলাম, স্টিল সেই মহিলাটাও আমার দিকে প্রায় 4 থেকে 5 মিনিট তাকিয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে অ্যাবনর্মাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, সেই মহিলাটা আমি নোটিস করলাম যে একটা চোখের পলকও পড়লো না এবং সম্মোহিতের মতো কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়ি এবং বরাবর
তখন রাত্রের 7টা কিংবা 8টা বাজে। তো যখন আমার ঘুম ভাঙে আমি দেখি আমার আশেপাশে অনেক মানুষ, এবং আমার আম্মু কান্না করছিল। আব্বু ডিউটি থেকে চলে আসছে এবং আমার জিজ্ঞাসা করতেছে যে বাবা, তোমার তো কোনো নিঃশ্বাস চলছিল না, আমরা তো মনে করছিলাম তুমি মারাই গেছো, তো এখন চোখ মেলে তাকাইছো। তো রাসেল ভাই, যদি এই ঘটনাটা আমার সাথে আরো বেশি সময় ঘটতো তাহলে কি হতো আমি জানতাম না, হয়তো বা তারা আমাকে দাফন টাফন করে ফেলতো। তো আমি যখন জাগলাম তারপরে ওনারা ডাক্তার দেখাইছে, গ্রামের সবাই আছে, মানে একজন মানুষ মারা গেলে যা হয় আর কি তেমনই অবস্থা। কিন্তু মানে কোনো রিচুয়াল করে নেয় বা আগরবাতি বা তেমন কিছু দেয় না, জাস্ট এটা তো মানে একটা ছোট্ট বাচ্চা যখন 3টা 2টার দিকে ঘুমায় তখন এটা সন্ধ্যা পর্যন্ত হয়তো বা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু যখন 2-1 ঘন্টার ব্যবধান হয়ে গেছে তখন মনে করেন ওরা ডাকাডাকি করছে, ডাক্তার দেখছে যে না, কোনো নার্স পাচ্ছি না, নিঃশ্বাস নিচ্ছে না। তো রাসেল ভাই, এর ভিতরে কি হচ্ছে, আমার জাস্ট মনে হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম। তো আমি তারপরে আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিকালে কি ঘরে কেউ আসছিল, যে মুরব্বী টাইপের দাদির মতো কেউ? তো আমি যেরকম বিবরণ দিলাম যে এরকম এরকম, তারা বললো যে না, এমন কেউ আসে নাই, এমন কেউ নেই তাদের জানা মতে। তো রাসেল ভাই, এই ছিল আমার জীবনের কিছু ছোটবেলার ঘটনা, এবং বড় হওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো পাঠাবো। প্রায় 10-12 বছর যাবত রাসেল ভাই আপনার সাথে এই ঘটনাগুলো শুনে আসছি। অনেকটা ভালোবাসার বহির্প্রকাশ করার জন্য আজ এই 10-12 বছর পরে হলো রাসেল ভাই আপনার কাছে একটা ঘটনার পাঠাইতে পারছি, এটা অনেক কিছু। তো রাসেল ভাই, থ্যাংক ইউ, আর কিছু বলার নাই। আমার নাম হচ্ছে হৃদয় আহমেদ ইয়ামিন, আর নেক্সট আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই একটু ইমেল রিপ্লাই দিয়েন। তো আরো কিছু যে ঘটনাগুলো আছে সেগুলো আমি পাঠিয়ে দিব। ঘটনাগুলো কিছু নোটিশ আমি দিচ্ছি, যেটা হচ্ছে একটা অনেকগুলো ঘটনা আমার আম্মুর সাথে ঘটছে, তারা তো গ্রামে ছিল, তো গ্রামের ঘটনার হিসাবে সেটা আমার আম্মুর সাথে ঘটছে। তো ওই ঘটনাগুলো, আর আমার আব্বুর সাথে তেমন কোনো ঘটনাগুলো ঘটে নাই। আমার আব্বুর সাথে একটা ঘটনা আছে, সেটা ছোট্ট ঘটনা, বাট ওইটাও আমি পাঠাবো। আর আজকের মতো এতটুকুই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আর সময় বেশি নেব না, কারণ অনেকে খেলার মধ্যে ঢুকে পড়েছেন। আমরা আমাদের শেষ যে স্টোরিটা, সেই স্টোরিটা আজকে শুনিয়ে দেব, এবং তারপরে আপনারা খেলা দেখতে পারবেন। মন দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. ভূত.com এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী, যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল, এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। গত 135তম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে,
এটা আমাকে জানায় এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যে ওই ঘটনাটি শোনার জন্য। সো আমিও আর ওই লোকটি সংবরণ করতে পারি না, আমিও রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনো মাছের ব্যবসা করেন, ওখানে এখনো মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরের নাম ঠিকানা ওই প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা যা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার ভিকটিম কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো কিভাবে মাছ কিভাবে চুরি হচ্ছে। ওনারা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন। কোনো ভাই পুরা ঘেটের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকেন। হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায়, একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলা দিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকে নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরো সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে জাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারা দৃশ্য দেখে ওই মেজ ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে কুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি।
কিন্তু দুই ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে। এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে, ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে, ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে, তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে। সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে ওনারা খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে, যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই দুইজন, মানে মেজো ভাই দুইজনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে ওনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওনার পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন, ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে, ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও এরকম বুদবুদ উঠতে শুরু করেছে। এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। ওনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ভাই আর বেঁচে নেই। ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই, এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30 8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30 8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে। গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয়, তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল, তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই। কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা 1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক ওনারা যে রকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল, সেম ওইরকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে। তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে
প্রচন্ড মারা শুরু করেন ওনাকে, এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা, উনি আর পারছিলেন না, সেরকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে, উনি যখন পড়ে যান ওর মধ্যে আর কি, চিৎকার চেঁচামেচি যন্ত্রণায় কাঁপতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি, মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু আসলে জোরে চিৎকার উনি করতে পারছিলেন না। কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন, এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে। ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্য থেকে ওনাকে টেনে তোলেন উপরে। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল, উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। ওনাকে ভালো করে ওয়াশ করে ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন, সেইগুলো খেয়ে টেয়ে উনি ঘরে নিয়ে যে ওনাকে শুইয়ে দেওয়া হয়। এরপরে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে ওনার সাথে আরো কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন, যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেই পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটি বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশপাশে এক সময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলতো, এরকম বহু ঘটনা ঘটতো। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। তো এই সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টড়া তাৎক্ষণিকভাবে দেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই মেজ ভাই সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্ত বমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়া হয়। মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ, ওটি আর করতে যান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ টাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী, উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু ওনাদের গ্রামে বাড়ি, ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল, উনি একটা হেরিকেন জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা, আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেওয়া হয়, ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো। সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নাই, কোনো সমস্যা নাই। উনি হেরিকেনটা বেডের পাশে নিয়ে যে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে
ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বেডের পাশে হ্যারিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব দাপাদাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে, ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে। যেহেতু ওনাদের মাটির বাড়ি, ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে। ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান। এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসেন। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানের অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরো জোরে চিৎকার করেন এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ওই সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়, ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজড মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লো ভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান, তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না, হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে, উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসেন। উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচন্ড প্রহার করা শুরু করেন, ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন, তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন, ওনাকে অনেক পারনি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবেই রাখার জন্য। যতদিন উনি এটা ঠিকভাবে রাখতে পারবেন, আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না। ওই বড় ভাই রাসেল ভাই এখনো বেঁচে আছে। ওর পর থেকে ছোটখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না। উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই। উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন, উনি অধরে কাঁদছিলেন যে উনি ওই ঘেরের ডিউটি দিতে যে 2 ভাইকে হারিয়েছেন, ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে। সো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আজ আবার
শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো, তো এই ছিল আমাদের আজকের ভূত.com, এবং আমরা খেলার জন্য একটু ছোট করেছি আমাদের এখনকার এপিসোডগুলো। কিছুটা মানে 20 মিনিটের মতো ছোট করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। একটা সপ্তাহ জুড়ে আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।